হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। রাত বাজে হচ্ছে 12:30, সকালই বলা যায় এখন। তো আজকে কয়েকটা বিষয় নিয়ে আলাপ করবো। অবভিয়াসলি দেখতে পাবেন যে ভিডিওটা আজকে অনেক লম্বা হবে, শুরুতেই বলে নিচ্ছি, কারণ আমি অনেকগুলো টপিক নিয়ে কথা বলবো আজকে। রিভিউ আসলে মেইন চ্যানেলে করব, জয়া মিন যে ইংলিশ চ্যানেলটা আছে সেখানে করব। 10টা পারফিউম নিয়ে কথা বলবো ওখানে। তো ওই চ্যানেলের যে রিভিউটা সেটা আপলোড হবে আমার আমি শেয়ার দিব হচ্ছে ফ্র্যাককম বাংলাদেশ, যেটা আমার গ্রুপ। অনেকে জিজ্ঞেস করেন আমার গ্রুপগুলোর নাম কি। একটা হচ্ছে ফ্র্যাককম বাংলাদেশ, আরেকটা হচ্ছে গুড ফেলাস ফ্রেগরেন্সেস বাংলাদেশ। এই দুইটা পেজ হচ্ছে আমার। এর আগে ছিল পারফিউম মার্কেট প্লেস বাংলাদেশ, সেটাকে আমি বন্ধ করে দিচ্ছি। তো ফ্র্যাককম বাংলাদেশে আমরা রিভিউ শেয়ার করি, পারফিউম নিয়ে কথা বলি, সেন্ট অফ দ্য ডে, নতুন রিলিজ, নিউজ, নোটস, এগুলো নিয়ে কথা বলি। আর গুড ফেলাস ফ্রেগরেন্স বাংলাদেশ হচ্ছে আমার ডিক্যান পেজ। যারা ওই 5-10 ml স্যাম্পল কিনতে চান, বা আমি মানে যেসব পারফিউম কালেক্ট করি বা কিনি সেগুলো থেকে আমি ডিক্যান করি। তো আমি 2017 থেকে পেজটা ওপেন করছি। তো বাংলাদেশের মানে আমি আমার জানা মতো বাংলাদেশের ফার্স্ট ডিক্যান পেজ আমারটাই। আর অনেক কাজ ডিক্যান টিক্যান করতো এখানে ওখানে, বাট অফিসিয়ালি পেজ বলতে যেটা সেটা আমি লঞ্চ করছিলাম। তো এখন ডিক্যান্ট বাংলাদেশ সব জায়গায় পপুলার। তো আপনারা যারা ডিক্যান্ট কিনতে চান, আপনারা পেজটা আমি নাম লিখে দিব, আপনার ডিসক্রিপশনে আপনার নামটা দেখে ফেসবুকে আপনারা জয়েন করতে পারেন। তো ডিক্যান্ট কীভাবে কালেক্ট করবেন, আসলে আমি পেজে সুন্দর করে লিখে দিচ্ছি। আমার একটা প্রাইস লিস্ট আছে, সেটা হচ্ছে আপনার মানে এক্সেল শিট। তো ওখানে আপনার মোটামুটি আপনার ধরেন সবগুলো পারফিউম যেগুলো অ্যাভেলেবল আছে সেগুলোর নাম, প্রাইস এবং ডিসক্রিপশন মাঝে মাঝে আপনার লেখা থাকে, এবং ওটার সাথে কুরিয়ার চার্জ সহ কত আসবে সেগুলো আমি আপনাদের ইনবক্স করলে বলে দিব। তো আপনারা ডিক্যান কেন কিনবেন, ডিক্যান্টের বেসিক যে আইডিয়াটা সেটা হচ্ছে, আমি ডিক্যান পেজ শুরুই করছিলাম হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা তো আসলে মনিটাইজ ছিল না। আমি 6 বছর উইথাউট মনিটাইজেশন কাজ করছি, টোটালি নিজের টাকায়। এবং এরপরেও যখন কাজ করছি, এখন আপনার যা আর্ন হয় সেগুলো হচ্ছে মেইনলি আমি স্পেন্ড বেশি করি। তো আমার মাঝে মাঝে সাপোর্ট দরকার হয়, সো সেই কারণে আমি চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য ডিক্যান পেজটা খুলছিলাম। এখানে অনেকেই আপনারা অনেক পুরনো মেম্বার আছেন, নতুন মেম্বার আছেন। তো আপনার কোনো ডিক্যান লাগলে আপনারা আগে ফ্র্যাগ্রান্টিকায় দেখবেন, ফ্র্যাগ্রান্টিকার সাইট আছে, সেখানে আপনার নোটস দেখতে পাবেন। আমার প্রত্যেকটা পারফিউম রিভিউ করা থাকে। তো আমাকে যখন জিজ্ঞেস করেন ভাই আমাকে সাজেশন দেন, আমি সাজেশন দিতে চাই না। এটার কারণটা হচ্ছে গিয়ে, আমি ফ্র্যাঙ্কলি বলি, সবার কাছে সব জিনিস ভালো লাগে না। আমার কাছে যে জিনিসটা ভালো লাগতেছে এটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে। আবার অনেক ব্যাপার হচ্ছে যে অনেকের নোজ, আমার নোজ, মেবি আমরা এখন জার্নি, যেটা আমাদের ফ্রেগ্রেন্স জার্নি, আমি ধরেন এখন 10 বছরের উপরে, এখন আমার কাছে যে জিনিস ভালো লাগে আপনার কাছে ভালো নাও লাগতে পারে। আমি আমার রিভিউ করে যাই এবং আমি আমার কাজ করে যাই, যেটা হচ্ছে আমার মতামত দিই আমার কাস্টমার্স পয়েন্ট অফ ভিউ থেকে। এরপরে যদি আপনার ভালো লাগে আপনারা ট্রাই করে তারপরে ফুল বটল কিনবেন বা এরকম কিছু। তো এইটা হচ্ছে মেইন আইডিয়া। আর তাছাড়া হচ্ছে যে আমি চাই যে আপনারা নিজেরা দেখে আমাকে জানান আপনাদের কোন ডিক্যান লাগবে, যেটা আমার কাছে থাকে সেটা আমি দিব। কিছু কিছু সেল আউট হয়ে যায়, মাঝে মাঝে সোল্ড আউট। সেগুলো আমি আবার যদি নতুন করে কিনি ইউজুয়ালি, তাহলে আবার ডিক্যান লিস্টে দিই। এই হচ্ছে বেসিক আইডিয়া। আর আমি নর্মালি সুন্দরবন কুরিয়ার বা পাঠাও পার্সেলে দেই। এটা হচ্ছে আমি দিনে একদিন একবেলা গিয়ে আমি দিয়ে আসি যখন আমার জন্য সুবিধা হয়। আমি দিনে 10-12 বার বেরোতে পছন্দ করি না, মিট আপ করতে পছন্দ করি না। এগুলো কারণ আছে, এগুলো আসলে এক্সপ্লেন করতে চাই না, অনেকবারই করছি। তো আমি মানে সত্যি কথা যেটা হচ্ছে যে এখন বয়স হয়ে গেছে, অনেক বয়স হওয়ার কারণে অনেক বলতে এখন আই এম গোইং টু বি 44 দিস ইয়ার, হ্যাঁ, আফটার কাপল অফ মান্থস। তো বয়স হয়ে গেছে অর্থে যে আমার এখন আগে যে ফিটনেস ছিল, দৌড়াদৌড়ি করা, মানে আমি যেরকম এনার্জি লেভেল ছিল, এখন ডায়াবেটিস বা অনেক রোগের কারণে আসলে আমার শারীরিক অনেক সমস্যা বা ইয়ে হয়, যে কারণে আমার অনেক সময় শরীর খারাপ লাগে। অনেকটা সময় দিনে ঘুমায় থাকি বা সামথিং। রোজার সময় আমি মানে ডায়াবেটিস আলহামদুলিল্লাহ ব্যাটেল করে আমি মানে খাওয়া দাওয়া কন্ট্রোল করে বা সামথিং, আলহামদুলিল্লাহ রোজা ভালো যাচ্ছে, রোজা একটা মিস হয় নাই। তো আমি আজকে আবার একটা ভালো জিনিস, আমার সবচেয়ে রোজা ফেভারিট জিনিস হচ্ছে এটা, খেজুর। আমি এই খেজুরটা খুব পছন্দ করছি, জানি না নাম কি, বললো এটাই ভালো খেজুর, বেড়ে নিয়ে যান। তো এটা মোটামুটি আমার কাছে খুব হেলদি একটা খাওয়া মনে হয়, এবং মানে ইটস গুড টু ইট লাইট। তা আমি চেষ্টা করি হচ্ছে যে খুব বেশি হেভি খাওয়া খেয়ে রোজার মধ্যে হাঁসফাঁস না করতে। স্পেশালি রোজা মানে যখন আপনি সেহরি খাবেন বা ইফতার খাবেন, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে যে বেশি হেভি খাওয়া, বেশি পানি এসব খেলে হয় কি, উল্টা ক্ষতি হয় শরীরে। আমার কাছে মনে হচ্ছে আপনি সারাদিন রোজা রাখার পরে হালকা একটু খেয়ে রোজা ভাঙলেন, তারপরে একটু হাঁটাহাঁটি করলেন, আমি যেটা সন্ধ্যায় করি। তো র্যান্ডম কথা বলি, আমি আসলে এভাবে কোনো সিস্টেমেটিক ওয়েতে যাবো না, আজকে অনেক কথা বলবো। তো আপনার যদি ভালো না লাগে আপনার ভিডিও কুইট করতে পারেন। আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি সন্ধ্যায় ধরেন ইফতারটা মানে করে একটু রেস্ট নেই, পানি খাই, তারপরে মানে রাত্রেবেলায় একটু চেষ্টা করি হাঁটার। আমার 7,000 স্টেপ ডেইলি টার্গেট থাকে, এবং আমি লাস্ট 2 মাস ধরে আলহামদুলিল্লাহ অলমোস্ট 2 মাস আমি মেনটেন করতেছি। এবং যে কারণটা হচ্ছে হাঁটলে আপনার শরীরের কিছুটা হলেও একটু মানে ভালো লাগে, অবসাদটা দূর হয় বা ফ্যাটিক যেটা সে চলে যায়। তো এটা চেষ্টা করি, আর এরপরে একটু রেস্ট করে কাজ করে। আমার লাইফ খুবই ডিসিপ্লিন। আমি ডায়াবেটিস ওষুধ খাই না, বাট আমি
চেষ্টা করেছি ডায়েট কন্ট্রোল করার। তো এগুলো হচ্ছে আপনার ইফতারের ব্যাপার-স্যাপার। বাট যেগুলো কথা বলতে যাচ্ছি, একটা পার্টিকুলার টপিক নিয়ে কথা বলি, রিভিউ না করি। যেহেতু এখন সামার শুরু হয়ে গেছে, গরম শুরু হয়ে গেছে, এখন যেটা বিদেশে অনেকে বলে যে স্প্রিং সিজন শুরু হবে। হ্যাঁ, স্প্রিং শুরু হলে কি হয় যে বৃষ্টি আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে পৃথিবীতে এখন মানে পুরো ওয়েদারটাই পুরো পৃথিবী জুড়েই এখন চেঞ্জ হওয়া শুরু করছে। যে আগে যেমন শীত পড়তো বাংলাদেশে 2016-17 দিকে দেখছেন, 18 দিকে প্রচন্ড কুয়াশা। শীতকালে কি হয়, কুয়াশা পড়ে, তাই না? এবং কুয়াশা পড়লে 2-3টা মাস, আপনার অ্যাটলিস্ট 2টা মাস ভালো ঠান্ডা থাকে। আপনি ওই সময় একটু জ্যাকেট ট্যাকেট লাগাবেন, এদিক ওদিক ট্রিপ মারবেন, ঘুরবেন, আনন্দ করবেন, ঠান্ডাটা ভালো লাগে। তো এই রিসেন্ট 2-3-4 বছর ধরে আমাদের কোনো শীত নাই। কারণটা কি, মানে ওভারঅল দ্য ওয়েদার যেটা আছে বাংলা ওয়ার্ল্ডেরই যেটা, এটা বদলানো শুরু করছে। এটা মোস্ট প্রবাবলি হচ্ছে যে আপনার আমরা গাছ কেটে ফেলতেছি, পাহাড় ধ্বংস করে ফেলতেছি, এবং আমরা বিল্ডিং বানাচ্ছি প্রচুর। তো একই সঙ্গে হচ্ছে আপনার আইস মেল্ট করা শুরু করছে। আপনার যেখানে আপনার মানে ঠান্ডা থাকে সেখানে আপনার আইস মেল্টিং এর কারণে অনেক ঠান্ডা কমে গেছে। তো পৃথিবীর অনেক জায়গাতেই ঠান্ডা অনেক কমে গেছে, অনেক জায়গায় আবার দেখা যায় এক্সট্রিম ঠান্ডা পড়তেছে বা তুষারপাত হচ্ছে, এখানে আগে হয় নাই। তো বাংলাদেশের কনটেক্সটে বাংলাদেশ সবসময় গরম একটা দেশ, বাট যখন শীতকাল আসতো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3টা মাস আমরা খুব সুন্দর সময় কাটাতাম। সেটা এখন আর হয় না। কুয়াশাও পড়ে না, ঠান্ডাও পড়ে না, খুব মানে হাস্যকর ঠান্ডা পড়ে। তো সবই হচ্ছে মানে মানে যেটা হচ্ছে আমরা তো কিছু করার নেই মেনে নেওয়া ছাড়া। বাট যেটা হয়েছে যে শীতকালে আমি অনেক ওয়েট করছি, হেভি হেভি পারফিউম কিনছিলাম ইউজ করার জন্য। ম্যাক্সিমাম পারফিউম সত্যি কথা বলতে আমি আসলে এভাবে এনজয় করতে পারি নাই, কারণ শীত না থাকলে ভাই শীতের পারফিউম মাইরে কি করবো বলেন। তো ইউজ করছি, বাট যেগুলো চাইছিলাম সেগুলো ইউজ করতে পারি নাই। গরমকাল যেটা হচ্ছে, গরমকাল আসলে হচ্ছে বড় চ্যালেঞ্জ, যেটা বারবারই বলি, আমাদের হিট অ্যান্ড হিউমিডিটি। যারা বেসিক পারফিউমের মানে একটু কনফিউজ থাকেন যে ভাই আমি পারফিউম কিনতেছি, লংজিভিটি পাচ্ছি না, রিভিউরা বলে 10 ঘন্টা থাকে, হ্যাঁ 4-5 ঘন্টা থাকে, আমি 1 ঘন্টাও পাই না, এটা কি নকল নাকি আসল? এর অনেকগুলো ফ্যাক্টর আছে। ডেফিনেটলি এখানে কোনো লুকোছাপার কিছু নাই। সিম্পলি স্পিকিং, সবার আগে হচ্ছে অরিজিনাল কিনতে হবে। আপনি অরিজিনাল কিনেন, ডিক্যান কিনেন, ফুল বটল কিনেন, পার্শিয়াল কিনেন, মাস্ট মেক শিওর আপনি অরিজিনাল কিনতেছেন। অরিজিনাল কিনলেই যে আপনি মানে লং লাস্টিং পারফরমেন্স পাবেন এমন আবার কিছু না। হ্যাঁ, অনেক পারফিউম আছে খুবই লাইট, অ্যাকোয়াটিক যেগুলো আছে, ব্লু, সিট্রাসি, ফ্রেশ, এই পারফিউমগুলো থাকেই কম। অনেক দামি দামি পারফিউম কম থাকে। আপনি যদি আমার বাজেট বাড়ায় নিশ পারফিউম কিছু কেনেন, থাকে অনেকগুলো মিডল ইস্টার্ন পারফিউম, অ্যাকোয়া দুবাই, আলহারমাইনের ভালো থাকে, হাওয়াস, আইস ভালো থাকে, এগুলোর লংজিভিটি ভালো, ইনভিক্টাস টাইপের পারফিউম। বাট পোলো ব্লু, ভার্সাচি পুরম, ভার্সাচি ম্যানিউ ফ্রেশ, এগুলো আবার অত লং লাস্টিং হয় না। তো সব পারফিউমেরই একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকে। তো আপনার যে পারফিউমটা আপনার গরমে ভালো লাগছে, সেটা আপনার শীতকালে আপনি আবার ভালো নাও লাগতে পারে, কারণ অনেক বেশি লাইট। তো আপনার গরমকালে পারফিউমের পারফরমেন্স বেটার করবেন কীভাবে, এটা অনেকে জিজ্ঞেস করেন, কমন কোশ্চেন। তো এটা আসলে আমি এখানে ডাক্তারি নিয়ে বসি নাই যে আমি ডাক্তার, আপনাদেরকে আমি মানে ওই মেডিকেল উপদেশ দিচ্ছি, এরকম কিছু না। যেটা বলতে পারি সেটা হচ্ছে যে কয়েকটা জিনিস মেনটেন করবেন, খুব ইম্পর্টেন্ট। গরমকালে পারলে সবাই প্রত্যেক দিন একবার হলেও শাওয়ার নেবেন। শাওয়ারটা নিলে হয় কি, আপনি বাইরে গিয়েছেন, প্রচণ্ড ধুলা ময়লা থাকে না, গরম, ঘামছেন। তো শরীরটা একটা সময় হচ্ছে কি আপনার একটু ময়লার স্তর পরে শরীর, আপনি ঘামবেন, একটা লেয়ার সৃষ্টি হবে। তখন আপনি দেখবেন যে ইসলামে বলা আছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তো আপনি তো অজু করা ছাড়া নামাজ পড়তে পারবেন না, তাই না? তো শাওয়ার করতে কি সমস্যা কি? শাওয়ার না করাটা আমার কাছে মনে হয় যে মানে একটা ন্যাস্টি টাইপের জিনিস। তো আমি চেষ্টা করি শীতকালে মেবি আপনি 2-3 দিন হয়তো ঠান্ডার কারণে শীত নাও শাওয়ার করেন, ইটস ওকে, কারণ আপনি তো ঘামেন না। বাট গরমকালে শাওয়ারটা মাস্ট। শ্যাম্পু করবেন, তারপর হচ্ছে আপনার মানে ফেশিয়াল ওয়াশটা, যারা মানে নিজের গ্রুমিংটা ঠিক রাখবেন। তারপর হচ্ছে আপনি একটু লাইট কালারের জামা কাপড় পরার চেষ্টা করবেন। গরমের মধ্যে কালো কাপড় পরলে সেটা হচ্ছে হিটটাকে আপনার অ্যাট্রাক্ট করে বা ওরা শুষে নেয়। তো সেই কারণে আপনার গরম বেশি লাগে। অনেক বাংলাদেশে অনেক গাড়ি থাকে যেগুলো অনেকে কালো গাড়ি কিনছে, বা রেড ওয়াইন, ডার্ক টাইপের কালার, এইসব গাড়িতে এসি কম কাজ করে। এগুলো হয়তো মিথ বা সামথিং, বাট আমার কাছে মনে হয় ঠিক আছে। তো এটা একটা পর্যায়ে। একটা হচ্ছে আপনার অনেকে বলে যে আপনার ভ্যাসলিন যেটা আছে, যেটা জেলি টাইপের, হ্যাঁ আমার কাছে এখন আছে কি না, মানে আপনার টেক্সচারটা দেখাই, টেক্সচারটা কীরকম হবে, নাই হতো, আচ্ছা আচ্ছা ছোটো একটা আছে, আমার কাছে বড়টা নাই, এই যে ছোটো দেখে, এই ধরনের ভ্যাসলিন অনেকে করে হাতের মধ্যে লাগায়, ঠিক আছে, লাগায়, অথবা আপনার ভ্যাসলিন যে লোশন পাওয়া যায় ওইটার উপরে স্প্রে করা, অথবা আপনার ওইটা হাতে একটু নিয়ে একটা জায়গায় নিয়ে স্প্রে করে ওই লোশনটা হাতে লাগায় পমেডের মতো। তো ওটা লাগালে অনেকে বেটার পারফরমেন্স পায়। বাট এখানে ডাউন সাইড হচ্ছে আপনার যদি বাইরে যান, গরমের মধ্যে ঘামলে এই জিনিসগুলো আপনার স্টিকি স্টিকি লাগবে, আর ভালো লাগবে না। মানে গরমকালে আমি নিজেও খুব বেশি লোশন বা তেল এসব ইউজ করতে পছন্দ করি না। যে তেল মানে হচ্ছে যে কদুর তেল না, বেবি অয়েল বা সামথিং। তো অনেকে যারা ড্রাই স্কিন আছে তারা ইউজ করতে পারেন, বাট এইটা দিয়ে একটু বেটার হয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পারফিউমের একটু ওভার স্প্রে করতে হবে। ধরেন যে পারফিউম আপনি শীতকালে 2-3 স্প্রে করতেন, সেই সেম পারফিউম আপনার 8টা-10টা স্প্রে করলে, আমি মাঝে মাঝে যেমন দেখা যায় যে অ্যাকোয়াটিক ব্লু টাইপ পারফিউমে দেখা গেলো যে 20-25টা স্প্রে করে। অনেকে বলবেন এটা তো টু মাচ, তাই না? হ্যাঁ টু মাচ, বাট আপনার যদি এরকম মানে বটল থাকে আপনার সাপ্লাই, আপনি মারতে পারেন, শেষ হওয়ার কোনো চান্স নাই, কারণ অনেক পারফিউম শেষ করবেন কবে। তো এই ক্ষেত্রে আপনার বেশি স্প্রে কাজে দেয়, বাট স্কিনে নর্মালি পারফিউম হোল্ড করে না, চুলে থাকে, জামায় থাকে।
আপনি যদি মেয়েদেরকে দেখেন, মেয়েদের অনেক সময় পাশ দিয়ে চলে গেলে মেয়েদের একটা সুন্দর পারফিউমের স্মেল আসে, মেয়েরা অনেক সময় চুলে স্প্রে করে বা এয়ার স্প্রে করে ওটা ক্যাপচার করে। তো শরীরে যখন পুরোপুরি একটা ভালো মানে এরিয়া কভার করে, সেক্ষেত্রে পারফিউমটা অনেক বেশি মানে একটা স্পটে না থেকে বিভিন্ন জায়গা থেকে প্রজেক্ট করে। তো আমি নর্মালি নেকে ইউজ করি, পালস পয়েন্ট ইউজ করি, এখানে ইউজ করি, বাট নর্মালি যখন আপনি হাত পা ধুবেন, খেতে গেলে রেস্টুরেন্টে হাত ধুলেন, তখন পারফিউমটা চলে যাবে, এখানে থাকলো পারফিউম সবার আগে চলে যাবে। তারপর দেখা গেলো যে আপনি উজু করতে গেছেন, আপনি হাত ধুবেন না, তখন দেখবেন যে আপনার এগুলো সব চলে গেছে। শার্টে থাকলে পারফিউম থাকে। তো এগুলো আপনি একটু ইনক্রিজ করতে পারেন, বা সবচেয়ে বেস্ট যেটা আমি সাজেশন দিব, একটা ডিক্যান্ট পকেটে নিয়ে ঘুরবেন, নিজেই বানায় নেন একটা পারফিউম। ডিক্যান্ট এখন সব জায়গায় পাওয়া যায়। আপনি পারফিউম যেটা ফেভারিট পারফিউমটা স্প্রে করে ওটা রেখে 5 ml বা 10 ml পকেটে রেখে ঘুরেন, যেখানে যেমন একটু স্প্রে মেরে গেলেন, বেটার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পারফিউমের হচ্ছে বড় সূত্র হচ্ছে হিট অ্যান্ড হিউমিডিটি। যত রোদ, যত গরম, যত উষ্ণতা, মানে আর্দ্রতা, এগুলো দেখবেন তাড়াতাড়ি পারফিউমের পারফরমেন্স নষ্ট করে ফেলে। এই ক্ষেত্রে আসলে আপনার কিছু করার নাই, এটা আসলে রিয়েলিটি। আপনি অনেক ঘামেন, দেখবেন যে আপনার শরীরে প্রচন্ড ঘাম হয়েছে। তো আমি অনেককে বলি যে ভাই আপনারা মাস্ট, মানে ছেলে মেয়ে যেই হোক, আপনার বডি স্প্রে ইউজ করেন, পারফিউম ইউজ করেন, আপনারা সবসময় ডিওডোরেন্ট ইউজ করবেন, যেগুলো হচ্ছে আমার ফেভারিট হচ্ছে আপনার এই টাইপের, যেগুলো লোশন টাইপের, এগুলো লং লাস্টিং হয়। আবার অনেকগুলো আছে স্মেল ভালো বাট থাকে না। তো আপনি শাওয়ার যদি না করেন আর ডিওডোরেন্ট ইউজ না করেন, যত পারফিউম মানে কোনো লাভ নেই। আপনার শরীর থেকে যে স্মেলটা আসবে, আপনার ন্যাচারাল সবার একটা স্মেল থাকে, তো এই স্মেলটা যখন আসে সেটার সঙ্গে পারফিউম দিলে আরও বিশ্রী লাগে মানে স্মেল করতে। তো এগুলো যদি আপনার ফ্রেন্ড থাকে, তাদেরকে সুন্দর করে বোঝানো যায় যে এই দোস্ত তুই একটা ডিও ইউজ কর, তাহলে তো হয়তো বডি ওডর, পারফিউম ইউজ না করলে ডিওটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। তো এগুলো বিষয়। তো এছাড়া অনেক বিষয়, যারা আতর ইউজ করতে চান আতর ইউজ করতে পারেন, নন অ্যালকোহলিক, সবার কাছেই যেটা ভালো লাগে আপনারা ইউজ করেন, সমস্যা নেই। আজকে যে পারফিউমের ছাড়ের বাইরে কিছু কথা বলবো, কথাগুলো আমি অনেক ভাবছি। আমি আজকাল মেবি এর পরে হয়তো ভিডিও এই টাইপের আস্তে আস্তে কমাই দিব, কারণ হয়তো এগুলোর কোনো এফেক্টিভনেস নাই, এগুলোর কোনো আসলে কি বলবো যে আসলে কোনো পয়েন্ট কি আছে। পয়েন্ট হয়তো আছে, আপনারা অনেকে পছন্দ করেন, বাট 4-5 জন আমি দেখছি যে অনেকেই আছেন যে কমেন্ট করে বলেন ভাই কথাগুলো ভালো লাগছে, হয়তো আপনার মধ্যে একটা চেঞ্জ বা রিয়েলাইজেশন আসবে, এটা আপনার ছড়াই যাবে, আর 4-5 জনের সঙ্গে শেয়ার করেন। তো আমার কাছে মনে হয় যে যেটাই হোক, আপনি যেই ডিসকাশনই করেন, যেই মতবাদে বিশ্বাস করেন, আপনি ধরেন খুব ইসলামিক মাইন্ডেড ফ্যামিলির, হ্যাঁ, অনেকে এগুলো আজকাল সবকিছু হচ্ছে এক্সট্রিমিস্ট হয়ে গেছে। আপনার যেটাই বিশ্বাস করেন সবাই দিকে এক্সট্রিম, যারা নাস্তিক তারাও এক্সট্রিম, যারা আস্তিক তারাও এক্সট্রিম। তো মাঝামাঝি মানুষগুলোর কি হবে, যারা নর্মাল মানুষ, যারা কাজে যায় সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কাজ করে, দিন আনে দিন খায়, তারা এর বাইরে তাদের কোনো লাইফের ওরকম শৌখিনতা নাই, তাদের মধ্যে এত সময়ও নাই যে গিয়ে গিয়ে সারাদিন মানুষের মারামারি করবে বা মানুষকে ধরেন জোর করে, এইসব সময় তাদের নাই। সাধারণ মানুষ, আমাদের মতো মানুষের ইয়েটা হচ্ছে কি, আমরা যারা দল করি না, আমরা যারা সাধারণ মানুষ, আমরা চাই একটা দেশে একটা সিস্টেম থাক। সিস্টেম থাকে এই অর্থে যে আমাদের দেশে আইন শৃঙ্খলা পরিতে অবস্থা ভালো থাকবে, পুলিশের কাছে গেলে আমরা সবাই সমানভাবে বিচার পাবো বা জাস্টিস পাবো, সরকারের কাছে গেলে আমরা যদি অন্যায় হয় আমাদের সাথে, আমরা একটা বিচার পাবো। আমাদের দেশে এখন এত ধরনের অন্যায় হচ্ছে, এগুলো আসলে মানে কোনটা ছেড়ে, একটা আজকে হচ্ছে কালকে 10টা হচ্ছে, তাই না? তো আমাদের সাধারণ মানুষের চাওয়া পাওয়া হচ্ছে যে, মানে যারা আমরা সাধারণ, যার যেটা ভালো লাগে আমরা সেটা করব। আমরা কোনো আইন ভাঙবো না, কাউকে অফেন্ড করব না, পাবলিক এমন কিছু কাজ করব না যেগুলোতে আমাদের অন্যদের মানে দৃষ্টিকটু লাগে, বা ধরেন আপনি কাউকে ডিস্টার্ব করছেন, বাইক রেসিং করছেন, শব্দ করছেন, প্রচন্ড মাইকিং করতেছেন, যেই পারপাসেই করেন। তারপর হচ্ছে আপনি জায়গায় ময়লা করেন, হ্যাঁ, আপনি মানুষকে গিয়ে ডিস্টার্ব করেন, তারপর মানুষের ভিডিও তুলে আপনি আপলোড করে, থাকে না যে মানুষের প্রাইভেসিতে হাত দেওয়া। এই জিনিসগুলো আমার কাছে মানে মনে হয় যে আমাদের দেশের এগুলো অনেক ইম্পর্টেন্ট চেঞ্জ করা, এথিক্স ম্যানার্স, এগুলো আমাদের খুবই সমস্যা আছে, আমাদের এগুলো বোঝার ভুল আছে। আমি ফার্স্ট যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার মানে ফ্যাক্টস যেগুলো চেক করা দরকার। মানে একটা জিনিস হচ্ছে কি, যেটা সত্যি সেটা সত্যি, তাই না? যেটা মিথ্যা সেটা মিথ্যা, এর মাঝামাঝি কোনো গ্রে এরিয়া নাই। গ্রে এরিয়া আজকাল খুব পপুলার একটা এরিয়া, মানুষ গ্রে এরিয়াতে চলতে পছন্দ করে। এটা আমি নোটিস করছি, যারা মানে একটু ভালো একটু খারাপ মাঝামাঝি, তারা একটু মানে মানে থাকে না, মডেস্ট টাইপের হওয়ার চেষ্টা করে। সবার মধ্যেই কিছু না কিছু ফল থাকবে, শর্টকামিং থাকবে, এটা এই কারণেই তো আমরা মানুষ, আর মাটির তৈরি মানুষ। আজকে আছি কালকে নাই, হ্যাঁ, আজকে আমি এখানে কথা বলছি, কালকে নাও থাকতে পারি। আমরা প্রত্যেকদিন ঘুমাতে যাই, ওখানে আমাদের একবার মৃত্যু হয়, ফ্যাক্ট, ঠিক আছে? আমরা যদি ঘুমতে উঠতে পারি, আমি সবসময় বলি যে মানে ভুলে গেলে বা দেরি হলেও বলি যে আলহামদুলিল্লাহ আরেকটা দিন দেখার সময় পাইছি। তো এই পৃথিবীটা মেবি জাস্ট একটা টেম্পোরারি জায়গা। তো আমাদের পরকাল হচ্ছে গিয়ে, আমরা মুসলমানরা বিশ্বাস করি কি যে আমরা পরকাল একটা জীবন আছে, ওখানে হয়তো ভালো খারাপের যে বিচারটা আল্লাহ করবেন। তো এগুলো মানে দ্য স্পিরিচুয়াল টক। যেটা আমি বিশ্বাস করি যে বাংলাদেশে বা পৃথিবীর যেখানে হোক, আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা যখন কিছু দেখি বা শুনি, অনেক সময় আমরা অনেক শিক্ষিত বলাপান, আমি নিজেও করি, এটা হচ্ছে যে ফ্যাক্টস চেক না করে এটাকে শেয়ার দেই, কিংবা ধরেন খেপে যাই এবং খুব চিল্লাচিল্লি শুরু করি, পরে দেখা যায় ওই জিনিসটা হাস্যকর কিছু একটা হয়ে গেছে।
হাস্যকর কিরকম করে বলি, গত মাসে বা সামথিং একটা পিচ্চি মেয়ে 12 বছর বা 11 বছরের মেয়ে হারানো গেল। তো সবাই আমরা কনসার্ন, আমরা এটা কিন্তু আমি বলছি যে খুব ভুল হয়েছিল আমাদের। আমি এখনো ফিল করি যে আমরা রাইট জিনিসই করছি, আমরা শেয়ার করছি যে মেয়েটা হারাই গেছে, সবাই দেখেন খুঁজে পান কিনা, শেয়ার করেন, হ্যাঁ মেয়েটা হারাই গেছে। একদিন বা দুদিন পর দেখা গেল যে সে মানে রিডিকুলাস অবস্থা, যে সে বয়ফ্রেন্ডের সঙ্গে পালাই গেছে, সে বিয়ে করতে যায় বা সামথিং। তো এগুলো দেখার পর না আমি মানে একটু থাকে না যে মানে আর কি কি রিয়াকশন দিব, মানে WTF, তাই না? তো এগুলো দেখে দেখে মাঝে মাঝে এখন হয় কি যে সবকিছু দেখে এখন মানে শুনলেই কিছু বা দেখলেই কিছু আমি সঙ্গে সঙ্গে বিশ্বাস করি না। আমার কাছে মাঝে মাঝে মনে হয় ঘিলু একটা জিনিস আছে, এটা হচ্ছে একটা ফিল্টারের মতো। আপনি কান দিয়ে শুনবেন, ঘিলুতে ঢুকাবেন, জিনিসটা আপনি চিন্তা করবেন আসলে কি সাইন্টিফিক ভাবে কারেক্ট, এটা কি হওয়ার সম্ভাবনা আছে, মানে ইজ ইট টু গুড টু বি ট্রু। যেরকম অনেক সময় থাকে না যে আমরা ভাবি যে বলছে যে কি যে ট্রাম্প, কথার কথা ধর শুনলেন কালকে উঠে, হ্যাঁ, ট্রাম্প বাংলাদেশকে বলছে যে বাংলাদেশে ওরা ফ্রিতে ভিসা দিয়ে দিচ্ছে, বাংলাদেশ থেকে ওদের পাসপোর্ট ভিসা কিচ্ছু লাগবে না, চলে আসো ডাইরেক্ট। আপনারা শুনে এখন লাফানো শুরু, ভারী ট্রাম্প ভাই বলছে, তখন সব ছড়াই দিলেন। বাংলাদেশে খুব তাড়াতাড়ি হয়। কিন্তু এই জিনিসগুলো হচ্ছে ফ্যাক্টস চেকিং না থাকলে কি হয়, বাংলাদেশে প্রচুর ফেক নিউজ বিভিন্ন পোর্টাল থেকে মানুষকে কনফিউজ করার জন্য, দুটা ভিউ পাওয়ার জন্য, টাকা বানানোর জন্য, বিভিন্ন মোটিভে উল্টাপাল্টা জিনিস মানে কি বলে যে ছড়ায়। এগুলোর মধ্যে অনেক নিউজের মধ্যে দেখা যায় কিছু নিউজ রাইট, কিছু নিউজ আবার নকল। আপনার একটা লেটেস্ট এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে আমাদের বিগত যে সরকার, শেখ হাসিনা একটা অডিও ক্লিপ আসছে, এখানে বলতেছে সে যে আমি নির্দেশ দিয়ে দিছি সবাইকে গুলি করো। তো আমরা সবাই জানি কম বেশি যে বাংলাদেশের আপামর সাধারণ মানুষ, আমরা নিজেরাও আমরা কিভাবে চাইছি এটা মুক্তি পাইতে এই 15 বছরের দুঃশাসন থেকে। এখানে নিয়ে আমাদের কোনো, আমার ধারণা যারা যারা ভিডিও দেখেন এখানে মেবি যারা ওই দলকে সাপোর্ট করেন তারা ছাড়া নর্মাল মানুষ যারা আছেন, আমরা কখনোই দ্বিমত করবো না যে আমরা একটা খুব বাজে শাসন আমলের মধ্যে গেছি, আমাদের কোনো ফ্রিডম অফ স্পিচ ছিল না। মানে সত্যি কথা বলতে ওই যে ওই এক ব্যক্তিকেন্দ্রিক, হ্যাঁ, সব এরকম হয়ে গেছিল। তো সত্যি কথা বলতে আপনার মানে সব সরকারি মোরালেস সেম, বাংলাদেশে খুব একটা চেঞ্জ হয় না, যেই আসে একই কাজই করে। বাট যেটা আমি ফিল করছি যে আমি যখন নিউজটা শুনলাম বা মানে কানে দিলাম, এই ধরনের অনেকগুলো অডিও ক্লিপ এর আগেও আসছে, যেগুলো অনেকগুলো অরিজিনাল, কিছু হচ্ছে ফেক। তো এটা আপনাদের মাথায় রাখতে হবে এই কারণে যে ধরেন আপনারা শুনেই খেপে গেলেন যে হ্যাঁ এটা বললে তো সবসময় জানি এটা হওয়ার হাইলি লাইকলি। বাট এমনও আপনাদের চিন্তা করতে হবে যে সবসময় ফেয়ার থাকতে হবে। আপনি যখন জাস্টিস সিস্টেমে যাবেন, জাস্টিস সিস্টেমটা হচ্ছে গিয়ে আদালত বা পুলিশ যেই থাকে তাকে নিউট্রাল হইতে হবে। আপনি যখন খেলতে গেছেন ফুটবল বা ক্রিকেট, আপনি তো একটা জিনিস আশা করবেন যে যে দলের আম্পায়ার মানে গেমের আম্পায়ার, সে দুই দলকে কোনো প্রভাব ছাড়াই জাজ করবে, ধরেন আউট হলে আউট দিবে। যদি এমন দেখেন যে আম্পায়ারটাকে আপনি টাকা দিয়ে কিনে রাখছে, একটা দলকে সে পক্ষপাতিত্ব করছে, সেই আম্পায়ারটা আসলে 12 ম্যান অন্য টিমের জন্য, তাই না? যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যখন বিচার করবেন বা কোনো কিছু চিন্তা করবেন, যেটা আমার জাজমেন্ট, আমরা তো একটা ভালো মানুষ হওয়ার চিন্তা করি, তাই না? যে যত কিছুই আমাদের ইমপারফেক্ট থাক, আমরা চেষ্টা করি যে ওভারঅল সবাই একটা ভালো জাস্টিস দেখতে চাই। তো জাস্টিসটার মেইন ইয়েটা হচ্ছে যে আপনার যে তদন্ত বা ফ্যাক্টস মানে প্রুফ, এগুলো আপনার অরিজিনাল হইতে হবে, এবং যারা রিয়েলি গিলটি এমন দেখতে হবে যারা ধর মানে কোনো অন্যায় না করে যেন শাস্তি তার না হয়। এই কারণে একটা প্রসেস থাকে, মামলা হয়, যেটা চলে অনেক দিন, হ্যাঁ। তো যেটা আমার কাছে মনে হচ্ছে অডিও ক্লিপ শুনে আই নো ভেরি ওয়েল, মানে সেই যে নির্দেশদাতা, এটা আমি খুব ভালো করে জানি, সবাই জানেন তার মানে এখন তারা যেরকম বলে যে আমরা তো কিছু করি নাই, এগুলো সন্ত্রাসীরা করছে, দেশের অধিনায়কত্ব বা দেশের মানে পাওয়ার কার হাতে ছিল, এগুলো বলে লাভ নেই। যখন আপনি ধরা পড়ার পরে জিজ্ঞেস করা, যেহেতু আব্দুল নজরুল সাহেব জিজ্ঞেস করছে পুলিশের মাঝখানে ওরা কারা, হেলমেট বাহিনী কোনো ইয়ে নেই, হ্যাঁ ওরা কারা, ছাত্রলীগ বলতেছিল, তাই না? তো এরকম যখন দেখে না দেখার ভান করা, নিজের দল দেখলেই খারাপ কিছু করলে আমি জানি না, হ্যাঁ, এরকম তো অনেক করছে। বাট জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি 100% ভেরিফাইড, জিনিসটা সত্যি কিনা না জেনে টিভি চ্যানেলে ছেড়ে দিলেন, দুদিন পর দেখা গেল যে নিউজটা হয়তো মেবি রাইট না, ট্রু না, তখন আপনি এম্বারাসিং এর মধ্যে পড়বেন। তো যে অপরাধী হোক তাকে, তারা যখন আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসাইছে কিংবা কোনো ভুল কারণে, ধরেন থাকে না মিথ্যা মামলা অনেকে ধরা খেয়েছেন আগের সরকারের আমলে, তো যখন আপনারা ভালো লাগে না, একই সঙ্গে যদি আপনি একই কাজ আপনার শত্রুর সাথেও করেন, এটা আমার কাছে মনে হয় ওদের সঙ্গে আমাদের ডিফারেন্স কোনো থাকলো না। এটা আমাদের বললাম বিকজ আমরা ভালো মানুষ, আমরা চিন্তা করি যে যার যে অন্যায় তার জন্য তার শাস্তি পেতে হবে, কিন্তু কোনো ইনোসেন্ট লোককে উইথাউট ভেরিফিকেশন আপনি রাস্তার মধ্যে একটা দেখা গেল মব হঠাৎ করে ধরছে, তাকে ধরে পিটায় মেরে ফেললো কোনো কারণ ছাড়া, তারা জানেও না, জাস্ট গুজবে একদম বলছে যে ও ছিনতাইকারী, মেরে ফেললো, হ্যাঁ। আপনাদের একটু দেখবেন, চেক করবেন আসলে ছিনতাইকারী কিনা, দেখবেন দেখা গেলো অনেকে আপনার উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কাজগুলো করে। তো খুবই সাবধান, আপনারা ফ্যাক্টস চেক না করে, রিয়ালিটি না জেনে কখনোই অন্যায়ভাবে, শত্রু হোক ক্রিমিনাল হোক যেই হোক, তাকে 100% কনফার্ম করতে হবে যে এই জিনিসগুলো আমাদের মানে ফ্যাক্টস 100% ট্রু। এখন আপনি যদি মিথ্যার উপর সাজায়, যদি ধরেন একটা সাজা দিলেন, যেমন আগের অনেক প্রচুর লোকে সাজা দেওয়া হয়েছে, জেল দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু কি হচ্ছে অনেকগুলো মানুষকে প্রমাণিত হয়েছে তারা আসলে ওই জঙ্গি বা এগুলো নাটক ছিল, হ্যাঁ, সেগুলোর সঙ্গে যুক্ত না আসলে। তো
থাকে না যে আপনি এখন পরে গিয়ে দেখলেন ইনোসেন্ট মানুষগুলো জীবন গেছে, ইনোসেন্ট মানুষ যেন জীবন কারোরই না যায়, এটা সবার একটা রাইট থাকে। হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি। তো আপনাদের যদি একটু সময় থাকে চিন্তা করে দেখবেন যে আমরা কি আবেগের বশে তাড়িত হব, না যেটা আসলে সত্য বা মানে হইছে আসলেই, এটার উপর মানে বেস করে আমরা কাজ করব। এরপরে হচ্ছে কি আপনার আহ একটু ধর্মের দিকে যাই, সেটা হচ্ছে যে আমাদের দেশে আসলে আমি যেটা বলতেছিলাম সবাই কেমন জানি এক্সট্রিমিস্ট টাইপের। এক্সট্রিমিস্ট বললে সবাই মানুষ বুঝে হচ্ছে ধার্মিক মানে উন্মাদনা যারা দেয় তারাই এক্সট্রিম। নো, এক্সট্রিমিস্ট বিভিন্ন টাইপের হয়। যারা কমিউনিস্ট থাকে তারা এক্সট্রিমিস্ট হইতে পারে, যারা ধার্মিক তারা হইতে পারে। আমি কোনো পার্টিকুলার দল নিয়ে সাইড নিয়ে কথা বলতে চাই না, কারণ আমি সবসময় থাকি মাঝে মাঝে থাকি। এই অর্থে যে আমি নিজে যেটা বিশ্বাস করি, আমি এটা আশা করি না যে সবাই আমার মতো বিশ্বাস করবে। ঠিক আছে, কোনো ধরনের সিদ্ধান্ত ভোটাভুটির মাধ্যমে হইতে হবে। এটা একটা ডায়লগ ছিল আপনার সরকার মুভিতে, ইন্ডিয়ার মুভি অমিতাভ বচ্চনের। সেখানে বলা হয়েছিল যে কোই বি কি কোই বি মানে আপনার ও যে ধরনের ডিসিশন ইংলিশ করলে যেটা হয় সেটা হচ্ছে যে মানে আপনার যেইটাই ডিসিশন নেবেন সেটা হইতে হবে মানে ভোটের মাধ্যমে, হ্যাঁ, শক্তির মাধ্যমে না। এটা হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি যেই হন, আপনি সবসময় চাবেন যে আমার মতামত, আমি ধরেন ভোট দিতে গেছেন, আপনার মতামত আপনি প্রকাশ করার রাইট থাকবে কোনো ধরনের প্রভাব ছাড়া, তাই না? তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি যেখানে থাকি, আমি যেরকম গান বাজনা পছন্দ করি, আমার এখানে বলতে কোনো ভয় নাই। এখন দেশ স্বাধীন, আমি বলতেই পারি হ্যাঁ আমি গান বাজনা পছন্দ করি। আমার মানে যারা প্রপার মুসলিম বা ভালো রিলিজিয়াস লোক তাদেরকে আমি শ্রদ্ধা করি, এবং যারা ভালো মানুষ, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যেই ধর্মেরই হোক ভাই, আমার কাছে ভালো মানুষের মানে ভ্যালু হচ্ছে সবচেয়ে বেশি। তাদেরকে আমি রেসপেক্ট করি, সে হোক গরিব, সে একজন সাধারণ রিক্সাওয়ালা হোক, মজুর হোক, ঠিক আছে, একটা ছোট ছেলে হোক যে রাস্তায় ফুচকা বেচে খায়, তাকে আমি রেসপেক্ট করি। বাট বেয়াদবকে আমি রেসপেক্ট করি না। আমি অসৎ লোকজন, মাস্তানি যারা ড্রাগস খায় তাদেরকে আমি রেসপেক্ট করি না। যারা আপনার অতিরিক্ত বাড়াবাড়ি করে, হ্যাঁ, একজন দেখা গেলো যে মানে আমাদের মানে রিলিজিয়াস কোনো বই পড়াই দিল, ছিঁড়ে ফেললো, মানে তার বিদেশে মানে একটা পাসপোর্ট পাওয়ার জন্য সে দেখালো যে আমি দেশে খুবই, থাকে না ওরকম অনেক ব্লগাররা বিদেশে গিয়ে তারা আশ্রয় নিচ্ছে, তাই না, রাজনৈতিক আশ্রয়। তাদের কথা হচ্ছে যে আমি, একটা লোক আছে মুফাসসিল, লোকটাকে আমি খুবই মানে বিরক্ত লাগে আমাকে দেখতে। সে একবার কট্টর মুসলিম আর একবার কট্টর নাস্তিক, সে কি যে বলে সে নিজেও জানে না। তো এই ধরনের লোকজনকে আমরা ফলো করি। বাট আলটিমেট সত্যি যেটা হচ্ছে যে ভাই, ভালো ভালোই, খারাপ খারাপই। এখন আমার যেটা বিশ্বাস ছোটবেলা থেকে এখন পর্যন্ত 44 ইয়ার হয়ে যাব, সেটা হচ্ছে আমার বিশ্বাস হচ্ছে যে মানে কারো উপরে কোনো কিছু চাপায় দেওয়াটা হচ্ছে স্বৈরতন্ত্র, যেটা আমাদের লাস্ট সরকার করে গেছে। বিশ্বাস করেন, আপনারা এটা অ্যাকসেপ্ট করেন, রাইট? আপনারা নিজের থেকে চিন্তা করে ডিসিশন নেবেন। কেউ যদি আপনাকে বলে ও এই একটা কথা বলছে, অবমাননা করছে, ওকে গিয়ে কোপায়, তো আপনি কি কোপানোর মানুষ? আপনার কি কাজ এটা? আপনি কি জীবন কারো নিতে পারেন? পারেন না। এগুলো সাধারণভাবে চিন্তা করেন। আপনাকে যদি কেউ ভেড়ার মতো ইউজ করে, আপনি ভেড়ার মতো ইউজ হওয়া মানে কি আপনার নিজের ব্রেনের কোনো কোনো ইয়ে নাই, কি বলে যে ট্যালেন্ট নাই, মেরিট নাই, আপনি একটা ঘাস খাওয়া ছাগল টাইপ। হ্যাঁ, এটা যদি আপনার মানে চিন্তা করেন তাহলে দেখবেন যে আল্লাহ আপনাকে একটা আশরাফুল মাকলুকাত, প্রত্যেকটা মানুষের মধ্যে স্পেশাল কিছু আছে। এখন যেই লোক আপনাকে প্রভাবিত করার চেষ্টা করবে যে গিয়া ওখানে একটা গেঞ্জাম করে, এত ওখানে একটা ছুঁড়ে আমার, হ্যাঁ, মানুষকে, সাধারণ মানুষকে কষ্ট দেয়, এগুলোকে আপনার মনে হয় যেগুলো আপনার দিল থেকে আপনি সায় পাচ্ছেন যে এটা আমি রাইট, কখনোই না। সাধারণ একটা ভালো মানুষ, শয়তান মানুষ অনেকে হইতে পারে, করতে পারে যেগুলো আপনার বিচোর টাইপের, সেগুলো করতে পারে। বাট সবাই তো এরকম না। যারা আপনার ধরেন মানে সেবন করে, তাদের অনেকে সেন্স থাকে না, তারা যে কি করে, ঠিক আছে, রাস্তায় যখন চিন্তা গিয়ে আপনাকে ধরে, ওদের কোনো সেন্স থাকবে, জানোয়ার টাইপের। ওরা একটা চাপাতি এসে আপনাকে যদি না দেন জিনিসপত্র, আপনাকে কোপ দিবে, তাই না? তো যেটা বলতে চাচ্ছিলাম যে এটা হচ্ছে আপনার চিন্তা করে দেখবেন, মানে আপনার মন থেকে যেটা সাই দেয়, ঠিক আছে, আপনি অনেক ইসলামিক কাজ আপনাকে বলছে করতে, কিন্তু কাজগুলোর মধ্যে দেখা গেলো সবসময় ঘুরে ফিরে কয়েকটা এজেন্ডাই থাকে, যে নারীদের আটকাও, যে মেয়েদেরকে আটকাও, ওদের ঘরের মধ্যে আটকাও, ওদেরকে কথা শোনাও, বা অন্য ধর্মের উপরে চাপ দাবাও সৃষ্টি করো, ওরা মন্দির পড়ে দাও, মসজিদ পড়ায় দাও, এই ধরনের এক্সট্রিমিস্ট কাজ করতে বলবে। বাট দারিদ্র দূর করতে, এই যে আমাদের দেশে এখন মানে কেসগুলো হচ্ছে, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে রেপ করা হচ্ছে, আপনি দেখতেছেন। আমি একটা কথাই বলি যে আমাদের দেশের মানে যারা এখন যারা রাষ্ট্র চালাচ্ছেন তাদের মধ্যে দুজন তিনজন হলো তো মানে যারা কি বলে, ওদের নামটা কি বলে, দেখে যারা এখন পাওয়ার আছেন বেসিক্যালি, সত্যি কথা বলতে, যারা হচ্ছে যে আপনার মানে দেশ চালাচ্ছেন, তাদেরকে তো আমি কোথাও দেখলাম না যে কঠিন করে একটা স্টেটমেন্ট দিতে। আমাদের আগের প্রাইম মিনিস্টার ছিল, তার আগে প্রাইম মিনিস্টার ছিল মহিলা, তাদের সময় দেশে আমাদের মেয়েদেরকে কেন অ্যাটাক করা হবে? এখন আমি মেয়েদের ছাড়াও ছেলেদের কথা বলবো, সবার কথাই বলবো। বাট মেয়েদেরকে আমার দেশে যদি প্রাইম মিনিস্টার বা কান্ট্রির হেড মেয়ে থাকে, সেই দেশে মেয়েদের অত্যাচার করা হয়, ওপেনে মেয়েদের গায়ে হাত দেওয়া হয়। আপনি কোনো মেয়ের গায়ে, আপনি তার সাথে কথা বলতে গেলে পারমিশন নিতে হবে, আপনি কাউকে টাচ করার রাইট রাখেন না। এটা যদি আপনাকে আপনার মানে আপনি মনে করছেন আপনার রিলিজিয়ান শেখায় যে আমি গিয়ে যা মন চায় করবো, ছড়ি ঘুরাবো, মারবো, দেশের আইন কানুন আছে,
হ্যাঁ, আইন কানুন ফলো করতে হবে। আপনি যদি ফলো করতে না চান, আপনি অপরাধী, আপনার মাইন্ড সেট অপরাধীর মতো। আপনার ইচ্ছা মতো দেশ চলবে না। যদি আপনারা মনে করেন দেশের মেজরিটি বলতেছে হ্যাঁ আমরা এখানে এই শাসন চাই যে চোরের হাত কেটে দেওয়া হবে, যদি এটা পাস হয়, আইনে হয়, দ্যাট ইজ, আমি আর কিছু বলতেছি না, সেটা মানুষের হয়তো একটা ডিসিশন। বাট অনেস্টলি স্পিকিং, একটা সিস্টেম অনুযায়ী মানে পুরো দেশ চলবে। আপনি যদি এখন অপরাধীরা দেখে যে ছিনতাই করলে, চুরি করলে, খুন করলে, গুম করলে, চুরি মানে আপনার লুণ্ঠন করলে বা আজে বাজে কাজ করে রেপ করলে কোনো শাস্তি তো হয় না। আজকে ধরছে, কালকে ছাড়া পেয়ে গেলাম, কিশোর গ্যাং কালকে বড় ভাই ছায়া আনলো। আপনি যদি এরকম 10টায় নিয়ে, আমি খারাপ কথা বলতে চাই না, আপনি জয় বাংলা করে দেন ঠিক আছে, পকাত করে দেন, ঠিক আছে। কেন বলছি, যারা ড্রাগ খায়, যারা এই ধরনের মানে কি বলবো যে অপরাধী, তাদের মধ্যে কোনো বোধ নাই, তারা জানোয়ার। তাদের মধ্যে আর কোনো চেঞ্জ হওয়ার কোনো চান্স নাই। তাদের মধ্যে খেটে খাওয়া, অনেস্টলি কাজ করার কোনো ইচ্ছা নাই। তাদের ইচ্ছা হচ্ছে কি, মানুষ যখন যাবে, মানুষ কষ্ট করে একটা ফোন কিনবে, গাড়ি কিনবে, ও মানে সারা বছর কাজ করে একটা স্যালারি পাবে, ওখানে ছুঁই ঢাকা সবগুলো টাকা বা ফোনটা নিয়ে নেওয়া। আপনারা বুঝেন একটা জিনিস, অনেক সময় মানুষজন যে আপনারা অনেকে দেখা যে মনুষ্যত্ব দেখান, আরে কি দরকার ছিল ছিনতাইকারীকে মেরে ফেললো, ওকে তো না মেরে ফেললো হয়তো। অনেকে বলেন এরকম, হ্যাঁ, অনেকে বলেন যে ইস কি নিষ্ঠুর, এটাকে আপনারা করতে পারেন। যে মানুষ সাফার করছে সে জানে, যার বাসা থেকে চুরি হয়েছে সে জানে, যার গাড়িটা গেছে সে জানে, যার বাসায় এসে আপনি একটা ফ্যামিলি মেম্বারকে মেরে ফেলছেন সে জানে সাফারকে। আপনি একজনকে মানে বাচ্চা তো মানে আমরা তখন চিন্তা করতে না যে মানে ধরেন আগে মেয়েরার ভিকটিম হইতো, এখন আপনার বাচ্চাদেরকে প্রতি সব জানোয়ার, ইতর, কুকুরের বাচ্চাগুলো টার্গেট করতেছে। তাদেরকে আপনি 1 সপ্তাহ 2টো ট্রাইব্যুনালের মধ্যে এনশিওর করে ডেথ পেনাল্টি দেন, শেষ। দেখবেন এরকম 10-12টা কেস হলে আপনি উঠায় নিয়ে গিয়ে, আগে হয়তো না হারকিউলিসের কাহিনী আপনারা জানতেন, উঠায় নিয়ে দেখা গেলো যে এখানে হচ্ছে তার পরিণত হবে এরকম। মানুষ কিছু হলেও ভয় পাইতো এইসব মানে করার জন্য, ক্রাইম করার আগে। দেশে এখন সব জায়গায় সিসিটিভি আছে, তারপরেও ক্রাইম হচ্ছে। কারণটা কি? এই যে আমাদের এখন উপদেষ্টাদের হচ্ছে একটা কেমন মানে হইতে হবে, আমাদেরকে প্রোঅ্যাক্টিভ হইতে হবে। প্রোঅ্যাক্টিভ মানে কি, আমাদেরকে আগে থেকে একটা সিস্টেম করতে হবে যেখানে আপনার মানে ধরেন একটা সিকিউরিটি আছে। আপনার কল্লা যদি চলে যায়, এরপরে একসাথে যদি আহু আহু করে মানে এখানে মলম লাগে, আমি তোমার কল্লা ফেরত পাবো না ভাই। আপনার কেউ যদি বাচ্চাটা মারা যায় বা কারো ফ্যামিলি মেম্বার মারা যায় কোনো অন্যায় করলে, আপনি দেখবেন পরে দেখে নিব, আমি এখানে এখন পাহারা বসাইলাম, লাভ নাই তো। গাছ কেটে ওখানে কাণ্ডে পানি দেওয়ার মধ্যে কোনো ক্রেডিট নাই। তো আমার কাছে মনে হচ্ছে পুলিশ, গভর্নমেন্ট সবার মধ্যে একটা ঢিলা ঢিলা একটা ভাব। এবং আমার কাছে, আমি ফ্র্যাঙ্কলি বলি, আমি বলছিলাম যে ধরেন আমি সাপোর্ট করছি স্টুডেন্ট মুভমেন্ট, স্টুডেন্টদেরকে সাপোর্ট করছি, বাট যে খারাপ কাজ সেগুলো আমি সাপোর্ট করবো না। সমন্বয়কে নাম নিয়ে গিয়ে আপনার চাঁদাবাজি করবেন, মানুষকে ওখানে জিনিসপত্র ভেঙে নিয়ে আসবেন, ভয় দেখাবেন, এটা করার জন্য আপনারা স্বাধীন করছেন দেশ? এগুলো অনেকের মধ্যে স্টুডেন্ট ইনভলভ আছে, যারা অনেকে ড্রাগস খায়, এরকম তারা চাই, পাওয়ার চায়, টাকা বানাতে চায়, এগুলো হচ্ছে আপনাদের গোল। তাহলে ওই সরকারের সঙ্গে আপনাদের পার্থক্য কি? অন্য অবভিয়াসলি ওই আগের সরকারের যা সাপোর্টার, তারা তো বগল বাজাচ্ছে, এই দেখো বলছিলাম না লাল স্বাধীনতা, দেখো এখন সুফল দেখো, আগেই ভালো ছিলাম। তারা তো এটা বলবেই, কারণ তাদের হচ্ছে, তাদের কোনো কেয়ার নেই আমাদের মানুষের প্রতি বা দেশে কি হচ্ছে, তাদের কোনো কেয়ার নেই। তারা এখান থেকে একটা ভিডিও বানায় দেখাবে যে ওই সরকার না হলে আমাদের সরকার, এদের মধ্যেই খেলা। সাধারণ মানুষ মাঝখান দিয়ে যে মানে হচ্ছে কি বলে, ভিক্টিমাইজ হচ্ছে, তাদের মাথা ব্যথা নেই। তো আমাদের স্বার্থ আমাদেরকে দেখতে হবে। এখন আপনি মনে করেন যে আমার এখানে করার কি আছে, আপনি অবশ্যই অনেক কিছু করার আছে। আপনি ধরেন এমন কাউকে সাপোর্ট করবেন না, বা মুখে হইলেও একটা সোশ্যাল স্ট্যাটাস দিয়ে হইলেও যে অন্যায় প্রতিবাদ করেন যে আমরা ধর্ষকের ফাঁসি চাই, ওপেন পাবলিকে হইতে হবে, ফ্যামিলিতে ছেড়ে দেওয়া ওদেরকে। হ্যাঁ, হতে পারে সৌদিতে হয় না যে আপনি মানে একটা রুল আছে যে সৌদিতে যে মানে যারা ধরেন আপনার ফ্যামিলিতে কেউ মারছে ওদের, হ্যাঁ, ধরা পড়ছে, ওই ফ্যামিলি ডিসাইড করবে ওই মানে খুনির সাথে কী হবে। তারা চাইলে ক্ষমা করে দিতে পারে, অনেক সময় চাই তারা নিজেরাও পানিশমেন্টটা ক্যারি অন করতে পারে। এগুলো হয় কি, সমাজে একটা মানে ব্যালেন্স আনে। এটা আমাদের দেশে ব্যালেন্সটা নাই। আমাদের দেশ হচ্ছে মব জাস্টিস, মানে মানে মব জাস্টিস এই অর্থে যে আমাদের আসলে মানুষের পুলিশ প্রশাসনের উপর থেকে আসলে চলে গেছে। এটা হচ্ছে রিয়ালিটি, তাই না? অনেক ভালো হয়তো পুলিশ এখন কাজ করেন, অনেস্টলি স্পিকিং মানুষের ম্যাক্সিমাম আস্থা চলে গেছে। মানুষ পুলিশে থানায় গেলে ভয় পায় যে কেস করতে টাকা লাগবে। হ্যাঁ, আমি যার নামে কেস করতে বসে কোনো দলীয় লোক, আপনি গিয়ে দেখলেন পুলিশের একজনের মানে নামে মামলা করতে গেছেন, বা পুলিশ হচ্ছে চাঁদাবাজি করছে, আপনার সাথে কথার কথা, আপনার গাড়ি থামায় টাকা নিছে, এরকম করছে, আপনি তার সঙ্গে কি বিচার পাবেন? ওখানে গেলে আপনি ভয়ে কাঁপবেন। আমি 1-2বার পুলিশ মানে আমাদের থানা যে এখানে 1-2বার যাওয়ার অভিজ্ঞতা হয়েছে। 2বার গিয়েছিলাম, মানে মোটামুটি একটু ক্রাইসিস সিচুয়েশন ছিল, যে বিল্ডিং একটা সমস্যা। তো একটা ছিল হচ্ছে আমার পার্সোনালি একটা ওই ছেলে ইউটিউবার, সে আমার নামে উল্টাপাল্টা কথা আসে, আমার থ্রেট দিছিল। তো আমি ওই কারণে কমপ্লেন করতে গেছিলাম। গিয়ে যেটা দেখলাম, তাদের ভাষাটা ডিফারেন্ট। তারা মানুষের সঙ্গে তাদের কোনো ইন্টারেস্টই নাই। আপনি কমপ্লেন করতে যাবেন, তারা বসে থাকবে, দাঁত কজাবে, হ্যাঁ, এমনভাবে কোশ্চেন জিজ্ঞেস করে, মানে ওরা চায় হচ্ছে আপনি কিছু না করে চলে যান, ওদের এই কাজ করার কোনো ইচ্ছা নাই। কিন্তু আপনার পাসপোর্ট রিনিউ করতেছেন বা কি ভেরিফিকেশন ছিল, যে পুলিশ ভেরিফিকেশন,
ওখানে তারা খুব আগ্রহ করে পাসপোর্টটা নিয়ে এসে বলবে যে ভাইয়া এই যে পাসপোর্ট নিয়ে এসেছি, একটু চা খাওয়ার টাকা, তাই না? তো এই জিনিসের বাইরে বেরোতে হবে। এবং এটা বেরোয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কি, এটা আজকে একদিন দুদিনে হয় নাই। এটা আমরা যখন ছোটবেলা থেকে পুলিশদের দেখছি, তারা ধরেন একটু হইলেও, অনেক হইলেও তাদের সম্মান ছিল। সাধারণ মানুষ সবাইকে ভয় পেত না, ধরেন পুলিশ, আর্মি। তো ভয় পেতনের অর্থে তাদেরকে মানুষ মনে করতে তারা আইন মানে শৃঙ্খলা বাহিনীর লোক, হয়তো তারা আমাদেরকে চিন্তাই করবে না, বা তারা আমাদেরকে ধরলে আমি যদি খারাপ মানুষ নেই আমার সঙ্গে কিছু হবে না। বাট এখন আপনার যদি ধরেও আপনি ভয় পেয়ে যাবেন যে ভাই কি কারণে ধরছেন, বা আপনার নামে যদি কোনো কেউ আপনার কিছু লাগাই দেয় তার আপনার পিছনে, আপনি বিপদে পড়তে পারেন, রাইট? সো যেটা বলতে চাই সেটা হচ্ছে চেঞ্জ করতে হবে। 20, 30, 40 বছরের স্বভাব চেঞ্জ করা খুব ডিফিকাল্ট। আপনি মানুষকে একদিনে বদলাতে পারবেন না। চেঞ্জ করার ফার্স্ট থিং হচ্ছে যে আপনার পুলিশকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে, কোনো দলীয় প্রভাব ছাড়া। আপনি দলের লোক ভরেন, ওই সেম কাজই হবে যেটা আগের দলের লোকজন বা পুলিশ করে গেছে। দেখবেন 1, 2, 3, 4, 5 বছরের মধ্যে তারা আবার ওরকম ওই মূর্তি, স্ট্যাচু, হ্যাঁ, এবং আপনার ওই যে ধরেন কি বলে সিন্ডিকেট, এবং আপনারা হয়তো ভাববেন যে এটাই আমার জন্য ভালো, অনেকে আছেন এরকম ভাবেন। তো এইটা আপনাদের নিজস্ব বাট যদি আপনারা দেশকে ওরকমই দেখতে চান তাহলে আপনারা ওই সিস্টেমেই যাবেন এবং অলওয়েজই সাফার করবেন, কিছু বলার থাকবে না। তো লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে যে দুইটা কথা। সেটা হচ্ছে যে আপনার মানুষজন অনেক সময় দেখবে যে আমাদের দেশের দুর্নীতির একটা খুব বড় নমুনা হচ্ছে কি যে মানুষ কখনো ভয় পায় না। ধরেন পুলিশ আপনার সঙ্গে রাস্তায় অনেকে আপনার হুমিধমি করতেছে এবং সে জানে না আপনাকে, ধরেন আপনি তার চেয়ে অনেক পাওয়ারফুল লোক, কিন্তু সে জানে না, সে আপনার থাপ্পড় দিয়ে দিল। সে জানে যে সে যদি ধরা পড়ে, ইভেন ক্যামেরা আছে, সব রেকর্ড হচ্ছে, সে স্টিল পাওয়ার দেখাচ্ছে, হ্যাঁ কি করতে হবে কর, তাই না? এরকম বলেন অনেকে। যখন ধরা পড়ে যে সে আসলে অ্যাকচুয়ালি ধরা খায়, তখন সে স্যার মাফ করে দেন, এটা করে দেন। এই ধরনের অপরাধী যেই হোক ছাড়া যাবে না। আপনারা মায়া কান্না করলেও ছাড়বেন না। কারণটা কি জানেন? সে ওই ক্ষমাটা চাচ্ছে ধরা পড়ার পরে বাধ্য হয়ে। তার মধ্যে কোনো নাই, রিয়েলাইজেশন বা কোনো রিগ্রেট নাই। সে যেটা করছে যদি ধরা না পড়তো, সে আরও বেশি খারাপ করতো, আপনার মেরেই ফেলতো, তাই না? তো এই ধরনের যারা অন্যায়কারী আছে বা সামথিং, তাদের প্রতি কোনো মায়া দেখানোর আমি কোনো দেখি না। একটা জিনিস হচ্ছে আপনার জাস্টিস সবার জন্য সেম হতে হবে। যারা এই যে মায়া কান্না করেন, গরিব মানুষ ছেড়ে দেন, একটা এই যে অটোগুলা বাংলাদেশে যারা আছে, হ্যাঁ আমি তাকে সাপোর্ট করি, তাদেরকে আমি ভাড়া বাড়ায় দিই বা সামথিং লাইক দ্যাট। তাদেরকে যদি ভালো মানুষ দেখি তাদেরকে আমি হেল্প করি। বাট অনেকে আছে উল্টা দিকে আসতেছে। আপনার আমার গাড়িতে 3বার মারা হয়েছে এবং গাড়িতে 3বারই হয়েছে অটো রিক্সার কারণে অ্যাক্সিডেন্ট। আমার নিজের একবারও দোষ ছিল না। আমি উল্টা দিকে একটা রিক্সা এসে বৃষ্টিতে মেরে আমার পুরো বাম্পার টাম্পার লাইট ফাড়াই ফেলছে এবং সে টান দিয়ে পালাই গেছে আমার গালি দিয়ে। আমি তো আর তাকে ধরতে পারবো না। তো এরকম যখন তারা করে, তখন কে বলে যে ভাই ওরা যখন পড়ে গেছে, তখন বলবে কি ভাই আপনি গরিব মানুষের মারলেন, সবাই আপনারা ধরবে। তো এই জিনিসটা আমার খুব অন্যায় মনে হয় যে আপনি তো আগে চেক করবেন যে ভাই গাড়ির দোষ না রিক্সাওয়ালার দোষ। এখন আপনি যদি ভিকটিম হয়ে লোকজন আবার পরে এসে আপনারা বলে যে আচ্ছা ঠিক আছে ভাই গরিব মানুষ ছেড়ে দেন, আপনি গরিব মানুষ আপনাকে অ্যাটাক করলো বা আপনার গাড়িতে ক্ষতি করলো, আপনার ক্ষতি করলো, তাকে আবার উল্টা টাকা দিবেন, তাই না? এটাকে আপনার কাছে মনে হয় যে একটা ভালো একটা কোনো এক্সাম্পল। গরিব হোক বড় লোক হোক, অন্যায়কারী তো অন্যায়কারী। আপনি যদি রাস্তা উল্টা দিকে আসেন, সে যেই হোক, ভিআইপি হোক অথবা রিক্সাওয়ালা হোক, বাইকওয়ালা হোক, তার একটা শাস্তি হওয়া উচিত। এটা আমাদের দেশে এনশিওর করা উচিত। ভাই গরিব বড় লোক দেখে হবে বাজ বিচার না করে ভাই সবাইকে গরিব মানুষ ছেড়ে দেন। এই মেন্টালিটি আমার কাছে ভালো লাগে না ভাই, সরি টু সে। আর লাস্ট কথা হচ্ছে যে আপনার আমাদের সবসময় হচ্ছে কি হাস্যকর যে জিনিস, আপনারা সবাই বলেন যে ভাই যদি এই সরকার বিএনপি না আসে বা তাহলে জামাত না আসে তাহলে আসবে কি? সবাই একটা কথাই বলেন। আমি এখন বলছি ভাই আমাদের দেশে সবসময় কি করা হয়, তাহলে আমরা কম্পেয়ার করি। এখন আমাদের পসিবল তো আওয়ামী লীগ আসা সম্ভব না, কথার কথা। বিএনপি জামাতের মধ্যে আমরা চিন্তা করবো কি কোনটা বেটার আউট অফ দ্য টু ব্যাড। একটা হচ্ছে এক্সট্রিম, হ্যাঁ, তারা ওই চেষ্টা করবে হচ্ছে দেশে ইসলামিক কঠিন তাদের নিয়ম করে দেশের জাতিসংঘের পতাকা সব চেঞ্জ করে, যুদ্ধ ইতিহাস সব চেঞ্জ করে দেশটার একটা অন্য একটা দেশ বানানো, যেটা ইসলামিক প্রজাতন্ত্র করতে চাবে, সেটা একটা হচ্ছে এক্সট্রিম। আরেকটা হচ্ছে দেশ যারা হচ্ছে দল, তারা হচ্ছে যে নোন ফর দেয় চাঁদাবাজি, তারা পাওয়ার নাই, সেই চাঁদাবাজি করতেছে, সবাই তো শক্তি প্রদর্শন করছে, টাকা উঠাচ্ছে, 500 টাকার জায়গায় 1000 টাকা উঠাচ্ছে, ওরাচ্ছে না ফলের দোকান থেকে, এখানে ওপেন সিক্রেট, তাই না? তখন আপনারা কি বলবেন যে ভাই তাহলে দুজনের মধ্যে কম খারাপকে তাকে চুজ করি। এইটা হয়ে গেছে আমাদের সমস্যা। আমাদের চয়েস হচ্ছে যে লেস ইভিল চুজ করতে হয় আমাদের। এই জিনিসটা যত দেখি আমার কাছে হোপলেস লাগে। ইভিল তো ইভিলই ভাই, লেস ইভিল আবার কি? আপনি যদি এরকমই চিন্তা করেন যে ভাই ঠিক আছে কম্প্রোমাইজ করে নিই, ঠিক আছে ধরা গেলে যে বিএনপি আসলো, আর কিছু করার নাই, ওরা আসলে অ্যাটলিস্ট আমরা বলাবলি করছি পুলিশ তাহলে একটু অ্যাক্টিভ হবে বা সামথিং। ওরা আসলে কি হবে, বিএনপির লোক পুলিশে ঢুকবে, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আপনাকে মামলা দিবে, আপনার কোনো একটা কথা শুনবে না। এগুলো আমরা দেখে দেখে রিয়েল লাইফে দেখে দেখে আমরা তিক্ত হয়ে গেছি। এবং আপনি যদি বলেন আমার ফেভারিট জিনিস ক্রিকেট, হ্যাঁ, আমাদের ক্রিকেট টিম ওই সেম দলের মধ্যেই থাকবে। দেখেন এই মানুষগুলো, প্লেয়ারগুলো অবশ্য নিতে চায় না, পাওয়ার একবার পাইলে কেউ ছাড়তে চায় না ভাই। মুশফিক কেন রিটায়ার করতে চায় না? বিকজ ওর বেতনের একটা লোভ আছে। ও খেলে আর দেশকে দেওয়ার কিছু ওর নাই,
ও প্রমাণ করে ফেলছে অলরেডি। ও রিয়াদ যাই বলেন, এবং একটা সময় ভালো সার্ভিস দিচ্ছে আলহামদুলিল্লাহ। বাট স্টিভেন স্মিথকে দেখেন, ইংল্যান্ডের ক্যাপ্টেন দেখেন জস বাটলারকে দেখেন, তারা প্রাইম টাইম থাকতে দল জাস্ট পারে নাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিছু করতে, কোয়ালিফাই করতে। প্রত্যেক করছে, কারণ তাদের নিজস্ব চক্ষু লজ্জা আছে, তাদের আত্মসম্মান বোধ আছে, যেটা আমাদের প্লেয়ারদের নাই, আমাদের রাজনীতিবিদদের নাই। আপনি যদি এরকমই চিন্তা করেন সেলফিশ, আপনার জন্য আপনি খেলেন, পঞ্চপাণ্ডব খেলবে, এটা নিয়ে লোকজন আবেগে কাইন্দা ফেলাইব। হ্যাঁ, আমাদের দেশে এখন কোনো পাইপলাইন নাই। আপনি একটা টিম পাঠালেন, আপনার কোনো ব্যালেন্স নাই, আপনার কোনো অলরাউন্ডার নাই, আপনার ভালো স্পিনার নাই। অথচ আমাদের প্লেয়ারের কি কোনো অভাব আছে বাংলাদেশে? এত ছেলে পেলে প্রত্যেকটা মাঠে প্র্যাকটিস করে বছর পর বছর, অনেক ট্যালেন্ট আছে, থার্ড ডিভিশনে খেলে, এখানে ওখানে খেলে। আমাদের তো ভাই প্লেয়ারের অভাব নাই। আপনারা ওই পছন্দের প্লেয়ার, কে আবাহনীতে খেলতো, কে মোহামেডানে খেলে, তামিমের পছন্দের প্লেয়ার কেউ খেলবে, ও পছন্দ না হলে সাকিব বার হয়ে যাবে, এই করে করে টিমটার 12টা বাজে, তাই না? তো আপনারা আলটিমেটলি চিন্তা করেন, আপনার দেশ সবার আগে, আপনাদের দেশের ইমেজ সবার আগে, নাকি আপনাদের পার্সোনাল ছোট ছোট গোলগুলো সবার আগে, যেটা বাংলাদেশে হয়ে আসতেছে যে আমি যেটাই হোক, আমি বিদেশে রাজনৈতিক কর্মী পাঠাবো, ওয়ার্কার পাঠাবো, আমার বিজনেস ঠিক থাকতে হবে, দেশের অর্থনীতি জাহান্নামে যাক, আমার দেশের ইমেজ, বাংলাদেশের টিম নিয়ে সব হাসাহাসি করতেছে, এত বড় বড় কথা, পঞ্চপাণ্ডব, লেগেসি, এত গ্রেট প্লেয়ার, একটা ট্রফি নাই, এত বছর খেলে একটা ট্রফি নেই। অথচ আফগানিস্তান এত ভালো খেলতেছে, যদি আরেকটু সুযোগ পায়, আরেকটু লাক ফেভার করে, ওরা কিন্তু কাপ জিতে ফেলবে। লিখে রাখেন, 100%, কোনো আবেগের কথা না, একদম সত্যি কথা। এবং ওরা আসছে কোথেকে? মরুভূমি থেকে আসছে। মরুভূমি মানে ওদের দেশে যুদ্ধ বিধ্বস্ত দেশ, ওদের ডিটারমিনেশন আছে। আমাদের প্লেয়ারদের মধ্যে সেই ক্ষুধাটাই নেই। আমাদের দেশে 9 লাখ টাকা করে শান্তকে বেতন দেওয়া হয়, ও খেলার ইচ্ছা থাকবে কেন যদি অটোমেটিক বেতন ড্র করতে পারে, পারফরমেন্স না করেও অটোমেটিক চয়েসে ক্যাপ্টেন হতে পারে? এভাবে আপনারা তাহলে আপনার এটার জন্য আন্দোলন করেন নাই। স্টুডেন্টদের কি বলতেছি যে এটার জন্য কি আপনারা আন্দোলন করছেন যে আপনারা আপনার ভাই ব্রাদারকে ফেভার করে ইউনিভার্সিটিতে ঢুকাবেন, আপনাদের মন মতো ইয়ে করবেন, আমরা পড়ালেখা করবো না, আমাদের ডিগ্রি দিয়ে দাও, অটো পাস করে দাও। কালকে দেখলাম কোন ইউনিভার্সিটিতে চাকরি দেওয়া হয়েছে, চাকরিতে কোনো যোগ্যতা না, সে যদি ভালো করতে না পারে তাকে বের করা হবে। হোয়াট রিডিকুলাস বুলশিট ভাই! আপনারা কি এটাই চান যে আপনাদের শিক্ষকদের সম্মান করা লাগবে না, যা মন চায় সেরকমই? কিছু হলেও তো আপনাদের মানে সেন্সে আসা উচিত যে ভাই দেশ স্বাধীন হয়েছে, আমরা এনশিওর করি যে ভালো গভর্নমেন্ট আসবে, সুন্দর শাসন থাকবে, আমরা পড়ালেখা করবো, আমাদের মতো আমরা চেষ্টা করব, আমাদের যারা ডিজার্ভ করি তারা চাকরি পাবো, ভালো ভালো জায়গায় যাব। আপনারা যারা ফিট তারা পুলিশে বা সার্ভিসে ঢুকবে, আর্মিতে ঢুকবে। এর মধ্যে যদি আপনারা মানে এটাও না মনে করেন যে আমরা না, এখন আমরা পাইছি, আমরা এখন স্বেচ্ছাচারিতা করবো, গায়ের জোর দেখাবো, আমরা মন চাইলে গিয়ে একটা মানুষকে ধরে নিয়ে এসে তার বাসায় ধরেন ট্যাগ লাগাই দিলাম, ওই দলের, আপনি তার বাড়ি থেকে ছিনতাই করলেন, তার বাসায় গিয়ে চাঁদাবাজি করলেন, পুলিশের কোনো বালাই নাই, তাই না? এগুলো কি হওয়া উচিত? হওয়া উচিত না। আপনারা সাধারণভাবে দেশটা একটু নর্মাল হইতে দেন। আমাদের তো ভাই দেশ রিবিল্ড করতে হবে। দেশ রিবিল্ডের মানে এই অর্থে না যে আমরা বিল্ডিং ভাঙবো, ওরে বিচার করবো, ওরে মারবো। এটা একটা সরকার করুক, সরকার ডেফিনেটলি বিচার প্রক্রিয়াধীন করছে এবং আশা করি যে হয়তো বিচার হবে। এতগুলো মানে মানে জীবন গেছে, এতগুলো মানুষ সাফার করছে, ভিক্টিমাইজড হয়েছে, তারা আগে ষড়যন্ত্রের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, তারা বিচার পাবে এবং তাদেরকে ওই আইনের গতিতে আগে দেন। আপনারা আপনাদের পড়ালেখাটা করেন। দেশের এখন দেখেন কি অবস্থা, আইন শৃঙ্খলার অবস্থা, মানে মানুষ রাতেবেলা বাইরে যেতে ভয় পায়। মানুষজন এখন তাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে বাইরে যেতে ভয় পায়। কেন দিচ্ছে না? আগে তো ভাই এমনও জায়গা হয় নাই, হয়েছে, বাট এখন মানে মানুষ জানে যে কোনো অন্যায় করলে কোনো ভয় নাই। এই ভয়টা আবার ফেরত আনেন, ঠিক আছে? ভয়টা ফেরত আনেন যে সাধারণ মানুষ একসাথে থাকেন। আপনারা সেই পুরনো ভুলটা করছেন যে সবাই মিলে মারামারি করে এই তুই এই দল, তুই এই দল, ছোট ছোট দল হয়ে যাচ্ছেন। দেশকে ভালোবাসেন ভাই, আপনাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন, এই পলিটিক্যাল গেইন, এসব আপনারা যদি এই জিনিস বারবার করেন, আপনারা ওই একই জিনিস দিয়ে যাবেন যেটা আওয়ামী লীগ আপনাদেরকে দিয়ে গেছে, ঠিক আছে? এর চেয়ে বাইরে কিছু বলার নাই। তো হয়তো মেবি আর এরকম মানে ফ্রাস্ট্রেটিং কথাবার্তা বলতে হবে না, বাট আমি চাই, ফ্র্যাঙ্কলি চাই, যারা আপনার এই যে ধরেন মানুষকে মেরে ফেলে বা এই যে ধর্ষণ বা এই ধরনের ন্যাস্টি কাজ কারবার করে বা ড্রাগ খায়, এদেরকে একদম কঠিন বিচার এনে সাফা করে দেয়। এরা দেশের গার্বেজ, এদেরকে দেশের কোনো লাভ হবে না, এদেরকে দেশে খাওয়া পড়ার কোনো লাভ নাই। এবং এমন কঠিন আইন করতে হবে যাতে আমরা দেখতে পাই এদের বিচার হচ্ছে, আমাদের বোনদের গায়ে যেন কেউ হাত দিতে না পারে। হ্যাঁ, আমাদের মানে হতে পারে যে সবাই মেয়ে যে ভালো বা তারা মানে সম্মানজনক, আমি এটা বলছি, আমি সবাইকে সাপোর্ট করি, ভালো খারাপ সবার মধ্যেই আছে। এখন আপনি যদি চুজ করেন যে আপনি এমন একটা লাইফস্টাইল লিভ করবেন যে আপনি অড ড্রেসিং করবেন, উল্টাপাল্টা অঙ্গভঙ্গি করবেন, এমন একটা জিনিস করে যেটা আমাদের কালচারের সাথে যায় না, সেন্সিটিভ থাকতে হবে তো ভাই। আপনি যদি এখন মানে বিকিনি পরে রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করেন, আপনি মনে করছেন আপনাকে মানুষ কিছু বলবে না, এটা স্বাধীনতা না, এটা আমাদের দেশের কালচারও না। আপনি বিদেশে গেছেন, ঘুরতেছেন, আপনি ওখানে জায়গা মতো আপনি বুঝে আপনি ড্রেসিং করেন, হোয়াট, এটা আপনার বিষয়, আপনার সোশ্যাল স্ট্যাটাসে আপনি যার ইচ্ছা দেন, ঠিক আছে? কিন্তু দেশের মাটিতে মানুষজন যেখানে আছে, আপনি এই টিকটক করার নামে নোংরামি করবেন, কোরবানি হাটে গিয়ে ওই যে পাথার মধ্যে বেতের বাড়ি খাবেন রাখালদের হাতে, এগুলো তো আসলে সুন্দর দেখায় না, তাই না? সব ভালো থাকেন, কথা হবে।
এবং এই কথাগুলো চিন্তা করবেন। এবং আপনারা যদি স্টুডেন্ট হন, আপনারা একটু বসে চিন্তা করবেন যে আপনার দেশটাকে সংস্কার করবেন কীভাবে। আপনারা যদি মানে আমি 100% শিওর আপনাদের খুব ভালো ভালো মানে চিন্তা ভাবনা, মোটিভ আছে। এই জিনিসগুলো আপনারা একটু সবাই মিলে ডিসকাস করে দেশটা একটু বাঁচান ভাই। হ্যাঁ, সবাই কথা হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।